হ্যালো এভরিওয়ান, তো কাশ্মীর সিরিজের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9টা। তো হোমস্টেতে এটা কিন্তু আমাদের শেষ দিন, লাস্ট মর্নিং বলতে পারো। তো হোমস্টেতে ভালোভাবে ছবি তোলা হয়নি। তো অনেকে বললাম চলো, সকালবেলা আমি একটু রেডি হয়ে গেছিলাম। আর ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ ভালো লাগছিল, মেঘলা মেঘলা ওয়েদার। এতদিন রোদই ছিল বেশ, বাট আজকে কিন্তু সকাল থেকে একটু মেঘলা ওয়েদার। আর কালকে রাতে তো বৃষ্টি হয়েইছে, দেখেইছো। তো সকালবেলা বেরিয়ে গেছিলাম একটু চারিদিকটা উপভোগ করতে। এই গাছটা এত সুন্দর লাগছিল দেখতে, কী গাছ সেটা জানি না, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে হোমস্টেতে আমাদের লাস্ট দিন, তো সবারই কিন্তু একটু মনটা খারাপ। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো এখন একটু রেডি হয়েছে, অন্য ড্রেস পরেছি, একটু ছবি তুলবার জন্যই। আবার কিন্তু ড্রেস চেঞ্জ করব আমি একদম। আমরা এখান থেকে গুলমার্গ যাব, গুলমার্গের জন্য রেডি হয়েই বেরোবো লাগেজপত্র নিয়ে। দেন আমাদের হাউস বোটে স্টে আছে আজকের রাতটা। তো ওই জন্যই একটু সামনের দিকটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর এইখানে বসার জায়গা ছিল, বাট এখানে সত্যি কথা বলতে আমরা বসার একদমই টাইম পাইনি, ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে রুমেই আড্ডা মেরেছি। তো চলো এবার যাবো ব্রেকফাস্ট করতে আমাদের হোমস্টেতে। আমাদের লাস্ট ব্রেকফাস্ট, এটা কি কুলচা? এটা কুলচা নাকি? এটা পরোটা, আলু পরোটা, আর ওঙের ফেভারিট আলু। এতদিন যত রান্না খেয়েছি সব এই আন্টির হাতে। আন্টির হাতের রান্নাও যেমন ভালো, তেমনি বিহেভিয়ারও খুব ভালো। মানে এখান থেকে ছেড়ে যাওয়ার সময় সত্যিই মন খারাপ করছিল সবার জন্য। এখানকার যে ব্যবহার আমরা পেয়েছি, আতিথেয়তা পেয়েছি, সত্যি অসাধারণ ছিল। জায়গাটা তো সুন্দর অবশ্যই, বাট এখানকার আন্টি তার ছেলেরা এত সুন্দর মানে ভালোবাসা পেয়েছে এদের কাছ থেকে, মনে হচ্ছিলো যেন কোনো একটা আত্মীয় বাড়িতেই ঘুরতে এসেছি। আর আন্টিরও কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো, মেনলি ওঙের জন্য, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিলো। আবারই মন খারাপ হয়ে গেছে। ওম, তোমার মন খারাপ করছে বলো তো? কার জন্য বেশি মন খারাপ করছে? আন্টির জন্য। ওমেরও খুব মন খারাপ হয়ে গেছে, মানে এত ভালোবাসা পেয়েছি আমরা এখান থেকে এই 3 দিনে। এখন সব লাগেজপত্র উঠাচ্ছি, এখন যাব, মানে এখন আমরা গুলমার্গ হয়ে হাউস বোটে চলে যাবো। ওই জন্য সব লাগেজপত্র নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি গুলমার্গের জন্য। জানি না এমন ওয়েদার কেমন বরফ পাবো। আচ্ছা, কেমন ওয়েদার পাবো, কেমন বরফ পাবো জানি না, বাট রেডি তো হয়ে গেছে কারণ এসেছি। তো চলো যাওয়া যাক। বেরোনোর আগে সবাই মিলে একটা ছবিও তুলে নিলাম। তো এখন বাজে 10:30। এখন মোটামুটি গুলমার্গে যেতে 2.5-3 ঘন্টা লেগে যাবে। তো যাওয়ার পথে এই সুন্দর সুন্দর রাস্তাগুলো ক্যাপচার করছিলাম। মানে এই রাস্তাটা কাইন্ড অফ আমাদের নর্থ বেঙ্গলের মতোই লাগছিল, পাইন ফরেস্ট যেরকম সেরকম টাইপেরই লাগছিল, বাট তার থেকে অনেক সুন্দর। সেটার সাথে এটার তুলনা কোনোভাবেই চলে না। তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমাদের সেই আড্ডা আবার চলছে, আর রাস্তার সৌন্দর্য উপভোগ করছি, ভালো ওয়েদার, আর কি চাই বলো। তো চলো, প্রায় কাছাকাছি চলেই এসেছি আমরা গুলমার্গে। গুলমার্গে আমরা নেমে গেছি। আর এখানেও কিন্তু সিন্ডিকেট, মানে এখান থেকে বরফের জায়গায় যেতে হলে তোমাকে ঘোড়া বা গাড়ি কিছু বুক করে যেতে হবে, বাট এখানে কিন্তু ঘোড়ার অপশনটাই বেশি ছিল। আর হেলিপ্যাড ছিল, রোপওয়ে ছিল। দুর্ভাগ্যবশত আমরা কিন্তু রোপওয়ের টিকিট পাইনি আগেও। আর ভেবেছিলাম এখানে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, বাট সেটাও হয়নি। শীতের দিনে আসলে এই জায়গাগুলোতেই কিন্তু বরফ থাকে, তো দূরে আর কষ্ট করে হেঁটে যাওয়ার দরকার পড়ে না। এখানেই সবাই যে ভিডিওগুলো করে শাড়ি পরে, সাধারণত এখানেই থাকে সেগুলো। তো এখনকার চিত্রটা পুরোটাই আলাদা, এখানে চারিদিকে এখন সবুজ। তো আমরা যাওয়ার চেষ্টা করছি যেখানে বরফটা রয়েছে। মানে এতদিন ধরে এত জায়গায় টাকা পয়সা হিসেবে ঠকেছি, এখানেও পার ঘোরাতে 3000 করে চাইছিল। তো আমরা ভাবলাম না, চলো আমরা গিয়ে দেখবো, হয়তো কাছাকাছি কোথাও আমরা বরফ পেয়ে যেতেও পারি। তো সামনে দেখছিলাম টোটো চলছে, তো বললাম চলো আমাদের সামনে একটু নামিয়ে দাও, তারপর আমরা হেঁটেই বাকি বরফটা খুঁজে নেব। তো এইভাবেই গেছিলাম, আর সত্যিই তাই, বরফ পেয়েও গেছিলাম। আমরা এখন আছি গুলমার্গে, বরফের মধ্যে। এই যে শাড়ি, মোস্ট ভাইরাল শাড়ি পরে রিল, দেখতে সুন্দরই লাগে, বাট পড়ার সময় বুঝতে হচ্ছে কতটা কঠিন। মানে এত পিছিয়ে যাচ্ছি, মানে কতটা যাই হোক, দেখা যাবে কেমন আছে ভিডিওগুলো। যদি হয় তাও এই পড়াটাকে মেনে নিতে পারবো। চলো। তো সবই মোটামুটি দেখে নিয়েছি, যেটুকুটা ঘোরার মোটামুটি ভালোভাবে ঘোরা হয়ে গেছে, বরফ অনেক ছবিও হয়ে গেছে। তো এবার কিন্তু 4:30 বেজে গেছে, এবার বেরিয়ে যাব। তো যাওয়ার পথে পেয়ে গেছিলো খিদে, তো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর মাম্পা দিয়ে আর রঙের শরীরটা একটু খারাপ করছিল জন্য ওরা আর নামেনি। তারপর এই যে সন্ধেবেলা আমরা কিন্তু এই যে ডাল লেকের পাশ ধরে যাচ্ছি আমাদের হাউস বোট। তো আমাদের হাউস বোটটা ছিল 17 নম্বর গেটে।
তো যেতে কিন্তু অনেকটাই টাইম লাগছে, কারণ সামনে অনেক জ্যাম হয়ে গেছিলো। আর এই যে দেখো হাউস বোটগুলো কিন্তু সামনে থেকেই শুরু হয়ে গেছে, কত সুন্দর রাত্রেবেলাতে লাইটিংয়ের মধ্যে আরও বেশি সুন্দর লাগছিলো। বেশ অনেকটা সময় পর আমরা গেটে পৌঁছেছি, দেন আমরা কিন্তু বোটে উঠে গেছি হাউস বোটে যাওয়ার জন্য। আর এই সাইডটা কিন্তু একটু অন্ধকার, কারণ এখানে হাউস বোটের সংখ্যা একটু কম। আর গেটে আমাদের যে ট্যুর প্ল্যানার দাদা ছিল সে কিন্তু দাঁড়িয়েছিল আমাদের জন্য, তার সাথে দেখাও হয়ে গেছে। আর ড্রাইভার দাদা আমাদেরকে এখানে ছেড়ে বাড়ি চলে গেল, কালকে আবার সকালবেলা আমাদের নিতে আসবে, কারণ কালকে সকালে এখান থেকে আমরা যাবো পেহেলগাম। তো এখন যাচ্ছি আমরা হাউস বোটে। আর এই যে দেখো জল কিন্তু ভালোই গভীর, আমার বেশ ভয় লাগছিল। আর তাদের সাথে একটু গল্প করছিলাম, কারণ আগের দিনই আমরা একটা নিউজ দেখলাম যে একটা শিকারা কিন্তু অলরেডি ডুবে গেছে এখানে। তো দাদা বলছিল সেটাতে দোষ ছিল তাদেরই, ওই জন্যই ডুবেছে। আর তাতেও চিন্তা নেই, সবসময় রেস্কিউ টিম সবসময় ঘোরাফেরা করে। তো মানে ওনারা হয়তো 5 সেকেন্ডও জলের তলায় থাকেনি, এটাই শুনছিলাম, গল্পটা শুনছিলাম। তো রাতের বেলাতে ডাল লেকটা দেখতে কিন্তু ভালোই লাগছিল। সব রকম এক্সপিরিয়েন্সই কিন্তু দরকার। আর এদিকে মাম্পাদি আর রঙের শরীরটা কিন্তু তখনও খারাপ। মোটামুটি 10 থেকে 15 মিনিটই লেগেছিল আমাদের এপারে আসতে। এই যে আমাদের হাউস বোট, তো লাগেজপত্র নিতে কিন্তু হাউস বোটের দাদারাও চলে এসছে। তো এখন ভেতরে যাব, সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। তো এখন কিন্তু বাজে 7:30। তো এই যে ঢুকে পড়েছি। আর হাউস বোটটা কিন্তু কাশ্মীরের আরেকটা ঐতিহ্য, মানে ঘুরতে এলে একটা রাত হাউস বোটে কিন্তু স্টে করতেই হবে, মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে বোটের উপর থাকা। এদিকে কিন্তু জল নেই, মানে বোটের নিচে সেরকম যে জল আছে সেরকমটা নয়। আর এই যে দেখো ভেতরে এন্ট্রান্সটা ছিল এরকমটা, খুবই সুন্দর। আর এরপরে ছিল আমাদের ডাইনিং এরিয়া। তো আমাদের ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে, যেখানে মোটামুটি 5টার মধ্যে আমাদের ঢুকে যাওয়ার কথা ছিল, সেখানে 7:30 বাজে। ওই জন্য দাদারা বুঝতে পারছিল না আমরা কি খাবো, ওই জন্য বললাম একদমই ডিনারের অর্ডারটাই দিয়ে দিলাম, যে ডিনারে আমরা কি খাবো সেটারই অর্ডার নিচ্ছিল দাদা। আর এটা কিন্তু ডাইনিং এরিয়া, এখানে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আমার তো বেশ ভালো লাগছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি ভাবলাম চলো ফ্রেশ হওয়ার আগে তোমাদের সাথে পুরোটা একটু ভিডিও করে দেখিয়ে দিই। চলো তোমাদেরকে রুমগুলো এবার দেখাই। এই দিকটাতে ছিল কিচেন এরিয়া, এখানে রান্নাবান্না হয়, সমস্ত বাসনপত্র যেহেতু ছিল। আর এটা বেসিন এরিয়া। তো এই দিকটাতে ছিল 3টে রুম, তো 2টো রুমে আমাদের বুকিং ছিল। তো সামনের রুমটাতে মাম্পাদিরা ছিল, এই যে ঢুকে গেছে মাম্পাদি। আর এর পাশের রুমটা ছিল আমাদের। তো চলো আমাদের রুমটাই ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। সবই কিন্তু কাঠের। তো আরেকটা রুমে মেবি আলাদা কোনো গেস্ট ছিল। এই যে এটা হচ্ছে আমাদের রুম। একটা বড় বেড ছিল, একটা ছোট বেডও ছিল এই সাইডটাতে। আর ওইদিকে একটা সোফা ছিল, একটা টেবিল, আর রুমের সাথে একটা বড় জানালা ছিল। আর এই দিকটাতে ছিল ড্রেসিং টেবিল, মানে ড্রেসিং এরিয়া, একটু পর্দা দিয়ে কভার করা ছিল। এই যে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিলও রয়েছে, একটা আলমারিও ছিল যার মধ্যে এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট সবই ছিল। আর বাথরুমটা দেখো, বাথরুমটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছে, বেশ বড়ও ছিল। আর বাথটাব ছিল, মানে বাথটাবের ওপরেই তোমাকে স্নান করতে হবে, কারণ এখানে জল পাসিংয়ের কিন্তু কোনো ব্যবস্থা নেই। যাই হোক আমার বেশ পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা আসবাবপত্র কাঠের, খুব সুন্দর ডিজাইন করা। আর ঘরটা কিন্তু অনেকটা স্পেসিয়াস ছিল, ইজিলি 4 জন থাকাই যাবে। তারপর ফ্রেশ হলাম, তারপর আমাদের চাও দিয়ে দিল। আর দেখছি একজন দাদা চলে এসছে তার কাঠের সমস্ত জিনিসপত্র নিয়ে, খুব সুন্দর সুন্দর শৌখিন জিনিসপত্র। তো আমরা মার্কেটিংয়ের টাইম পাইনি এখানে, তো এরা হাউস বোটেই চলে এসছে। বলছিলই আমাদেরকে যে এখন কিন্তু অনেক দাদারা আসবে আপনাদেরকে জিনিসপত্র দেখানোর জন্য। তো ফার্স্ট একজন দাদা চলেও এসছে আমাদেরকে কাঠের জিনিসপত্র দেখানোর জন্য। খুব সুন্দর সুন্দর কাঠের তৈরি জিনিস ছিল, তো বেশ অনেক কিছুই আমরা নিয়ে নিয়েছি, আমাদের থেকে ছোটনদারাই বেশি নিয়েছিল। তো আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না এগুলোর প্রতি, বাট যখন আমাকে জুয়েলারি দেখাতে শুরু করে দিল, আমাকে কে আর পায়, আমি দেখতে শুরু করে দিয়েছিলাম আর কিনেও নিয়েছিলাম। তো তবে তোমাদেরকে পরে সেগুলো শেয়ার করবো, সেটার ভিডিও ক্লিপ সেই মুহূর্তে আর নেওয়া হয়নি, বাট নিয়েছিলাম। তো সেগুলো রূপোর বলছিল, বাট আমার মনে হচ্ছিল না যে রূপোর। তো রাত হয়ে গেছে আর আমাদের ডিনারও দিয়ে দিয়েছে। আর ওঙের কিন্তু সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো সেদিনকে। তো যাই হোক কোনো মতে তাকে একটু খাওয়ানো গেছিলো। আর আমাদের জন্য ছিল এদিকে চিকেন কারি, এদিকে ছিল ডাল, আর ভাত রুটি তো ছিলই, আর ছিল পনিরের একটা সবজি, আর একটা মিক্স ভেজিটেবল ছিল। খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল, বাট আন্টির হাতের মতো নয়, এটা সত্যি কথাই। তো খাওয়া দাওয়া শেষ করা মাত্রই দেখছি আরেকজন দাদা আমাদের জন্য কাশ্মীরি শল নিয়ে উপস্থিত, মানে সেখানে বিভিন্ন রেঞ্জের ছিল, একদম 500 থেকে মানে 50,000 মতো।
অনেক হলো কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরা। তো অনেক টায়ার্ড এখন আমরা ঘুমোতে যাব। তো কালকে সকালে আমাদের শিকারা রাইড আছে, দেন আমরা আবার হাউস বোট ছেড়ে পেহেলগাঁওয়ের দিকে রওনা দেব। তো নতুন ব্লগে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কাশ্মীর সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে খুবই তাড়াতাড়ি।